ইটাহারে শুনানি কেন্দ্রে তাণ্ডব, লাঠি বাঁশ নিয়ে শুনানি কেন্দ্রে চড়াও উত্তেজিত জনতা। ইটাহার একেবারে সরগরম এই মুহূর্তের ছবি দেখুন। ইটাহারে ভয়ঙ্কর তাণ্ডব, দেখুন সেই ছবি। উত্তর দিনাজপুরের ইটাহার হাই স্কুলে ভাঙচুর। ইটাহারে শুনানি কেন্দ্রে আক্রান্ত এই আরো স্ত্রীকে এসআইআর নোটিশে স্বামী আত্মঘাতী বলে অভিযোগ। মৃত্যুর খবর ছড়াতেই তুমুল উত্তেজনা শুনানি কেন্দ্রে। তার আগে রাস্তা অবরোধ। উত্তর দিনাজপুরে এভাবেই চলল বেশ খানিকক্ষণ তাণ্ডব। এটা শুনানি কেন্দ্র, হিয়ারিং চলছিল, সেই সময় বাঁশ লাঠি নিয়ে শুনানি কেন্দ্রে চড়াও। ব্যাপক ভাঙচুর হলো ইটাহার হাই স্কুলে। স্ত্রীকে এসআইআর নোটিশে আতঙ্কে স্বামী আত্মঘাতী হলেন, এরকমটাই অভিযোগ পরিবারের। আর তারপরে অবরোধ, রাজনৈতিক উত্তাপ, আর তারপরে ইটাহারে এই হাই স্কুলে বাঁশ লাঠি নিয়ে শুনানি কেন্দ্রে তুমুল ভাঙচুর আর আতঙ্ক, হুড়োহুড়ি, ছুটোছুটি। আর এই রকম তাণ্ডবে এই আরো তিনি আক্রান্ত। গত কয়েকদিন ধরেই এসআইআর এর হিয়ারিং এ আতঙ্কের অভিযোগে বিভিন্ন আত্মহত্যার অভিযোগ, বিভিন্ন জায়গায় মৃত্যুর অভিযোগ। আর আজকেও এই ইটাহারে এক ব্যক্তি আত্মঘাতী হওয়ার অভিযোগ। তার স্ত্রীকে নোটিশ দেওয়ায় তিনি নাকি আতঙ্কে ভুগছিলেন। আর এই খবর আসতেই চলল এই রকম তাণ্ডব। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, এটা কতক্ষণ চলেছিল আর এখন পরিস্থিতি কিরকম? দেখো, ইটাহার স্কুলের শুনানি কেন্দ্রে একেবারে তাণ্ডবের ঘটনা, এবং যে সরস্বতী পুজো প্যান্ডেল ছিল সেই প্যান্ডেল ভেঙে বাঁশ দিয়ে কিন্তু স্কুলের যে আসবাবপত্র ছিল, চেয়ার টেবিল এবং স্কুলের ব্রেঞ্চ ছিল, সেগুলো কিন্তু ভাঙচুর করা হয় উত্তেজিত জনতা। এবং এই যে এসআইআর যে বারংবার হয়রানির অভিযোগ এবং যে বারংবার যে মৃত্যু ঘটছে, এবং ইটাহারে যে আজকে শুনানির ডাক করেছিল, তার স্বামী কিন্তু সুসাইড করেছে, তারপরে কিন্তু উত্তেজিত হয়ে জনতা, তারপরে কিন্তু সেখানে গিয়ে ভাঙচুর চালায়। তো এখন পরিস্থিতি কিরকম? এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু বিডিওর তরফ থেকে ইটাহার থানায় কিন্তু যারা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। বেশ, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেশ খানিকক্ষণ এই তাণ্ডব চলে। ইতিমধ্যেই বিডিও তরফে এফআইআর দায়ের করা হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ আজকেও রয়েছে বিভিন্ন জায়গায়, এবং হয়রানি ভোগান্তির অভিযোগও রয়েছে। বছর 50-এর খালেদা বিবি দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা বুধবার মারা যান। পরিবারের দাবি, এসআইআর শুনানির আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। 3 দিন আগে সবন থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফিরে তুলে দেবে এখানে বলে কদিন ওর মনটা ভাত থাকে। বাধাতে ঘুরে এসে বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআর জন্য। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলছে। উত্তর দিনাজপুরের ইটাহারের চান্দু সরকার। পরিবারের দাবি, তার বউকে বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্ক, তার বর চান্দু আত্মহত্যা করেন।
আজকে ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য এর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। এসআইয়ের আতঙ্কে মারা গেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এখানকার শামসুন বিবি, বুধবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি, এসআইআর এর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। ওনার বাড়িতে 3 জনের নোটিশ এসছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। কেউ মাধ্যমিক পাশ করেনি, যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই। তারা একটু হতাশাই ছিল। ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন। ইনি জিন্নাত আমান খাতুন, দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের আইআরও। বুধবার বানেশ্বর হাই মাদ্রাসার এসআইআর শুনানির কাজ করছিলেন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আচমকাই অজ্ঞান হয়ে যান জিন্নাত। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ বলে দাবি। এর সময় মানে কি আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। অনেক রকম কোয়েশ্চেন করা হচ্ছিল ওনাকে, কিন্তু উনি কি উত্তর দেবেন? উনি তো এর ফিউচারটা কি করে বলবেন? উনি জাস্ট হিয়ারিং নিতে বলা হয়েছে, উনি হিয়ারিং নিচ্ছে। এত প্রেশার আসছে চারিদিকে, বিভিন্ন রকম কৈফাত হেনতানা, প্রেশারটা উনি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যান। মানসিক প্রেশারটা প্রচুর। এখনো অবজারভেশন আছেন। আমাকে খালি বলছেন যে আমি চাকরি করব না, এত প্রেশার নিতে পারবো না, আমি চাকরি রিজাইন দিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হীরালাল দলুই ঠিকমতো হাঁটতে পারেন না। বৃহস্পতিবার তিনিও যান এসআইআর শুনানিতে। ওই নাম টাম ভুলের জন্য আর ওই নাম সংশোধন করার জন্য আসছিলাম আর কি। হ্যাঁ স্যার হিয়ারিং ছিল। বিশাল কষ্ট, ওই হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে এসেছিলাম আর কি। হ্যান্ডিক্যাপের দোতলায় বিশাল কষ্ট, ওই লাঠি ধরে আসছি। হ্যাঁ বিশাল সমস্যা এই গাড়ি। এসআইআর শুনানিতে লম্বা লাইন। এ ছবি উত্তর 24 পরগনার আমডাঙ্গা ব্লকের বিডিও অফিসে। এখানে শুনানির লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। হিয়ারিং এর লাইনে এসছে, সেখানেই অসুস্থ। এখন কি অবস্থা? এখন তো হসপিটালে নিয়ে গেছে, এখানকার লোকেরা সহযোগিতা করলো, করে হসপিটালে নিয়ে গেছে। এখন বলে হাওড়া জগৎবল্লভপুরের বিডিও অফিসেও শুনানির লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। 60-এর ঊর্ধ্বে বয়স। সকাল থেকে লাইন টেনে টেনে লাইনে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা জল টল দেওয়া হয় ওনাকে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মানুষকে হ্যারাসমেন্ট, কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, ভোগান্তি, হয়রানি। আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বইমেলা 49তম বইমেলায় উদ্বোধনের মঞ্চ থেকে আবারও নিশানা করলেন নির্বাচন কমিশনকে। বিজেপিকেও তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখাতেও প্রতিবাদ। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। বলাগড়ের ছবি দেখাবো। বলাগড়ে আজকে ধুন্ধুমার। তৃণমূল বিজেপি একেবারে সম্মুখ সমরে। বিজেপি ফর্ম 7 বিলি নিয়ে, ফর্ম 7 জমা নিয়ে আজকে প্রতিবাদ বিক্ষোভ ছিল বিজেপির। তার মধ্যে তৃণমূল চলে আসে। তৃণমূল আর বিজেপি সমর্থকদের ব্যাপক ধাক্কা ধাক্কি, পুলিশের সামলাতে হিমশিম। বিডিও অফিসের সামনে স্লোগান, পাল্টা স্লোগান। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফর্ম 7 জমা নিয়ে প্রতিবাদ আজকে কর্মসূচি ছিল বিজেপির বিডিও অফিসের সামনে, আর তারপরে তৃণমূল চলে আসায় তৃণমূল বিজেপি স্লোগান, পাল্টা স্লোগান, সম্মুখ সমরে একেবারে তৃণমূল বিজেপি। পরিস্থিতি সামলাতে পুলিশের হিমশিম। বেশ খানিকক্ষণ ধরে চলে অবরোধ, বেশ খানিকক্ষণ ধরে চলে এই গন্ডগোল। এখানকার তৃণমূল হয়তো ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য, তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালালো। এই হামলার আমরা বর্বর নিন্দা করছি। সুজয় ভাইয়ের যদি কিছু হয়, এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে, এই অত্যাচার পড়ায় ঘন্টায় বুঝে নেবো আর কি। এটা আমরা ওসি সাহেবকে এবং সিআই সাহেবের কাছে লিখিতভাবে জানাবো। তার সুব্যবস্থা আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন বিডিও ম্যাডাম আমরা পূর্ণ আস্থা আছে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করেছে এই নির্বাচনের নামে নির্যাতন কমিশন, এবং বিজেপির কর্মীরা, নেতৃত্বরা মানুষকে যখন মানুষের রায়ে ভোটে জিততে পারছে না, তখন তারা জেতার জন্য কি পদ্ধতি বার করেছে না, বৈধ ভোটারদের বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায় সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে প্রায় 4000-এর বেশি। বিজেপির যে নেতৃত্ব অর্থাৎ সুরেশ বাবু, তিনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, কারণ মিথ্যে কথা বলা, মিথ্যে বেচা, মানুষকে মিথ্যে প্রমাণ করাই হচ্ছে তাদের কাজ। আসানসোলেও তীব্র উত্তেজনা। আসানসোলে আক্রান্ত তৃণমূল কর্মী নেতা শুনানি কেন্দ্রে ওল্ড স্টেশন হাই স্কুলে আসানসোলের, সেখানে এরকমটাই অভিযোগ। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতা কর্মীদের মারধরের অভিযোগ। শুনানি কেন্দ্রে গাড়ি ভাঙচুরেরও অভিযোগ। প্রতিবাদে ভাঙা পাঁচিলে জিটি রোড অবরোধ তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার বিজেপি। বিজেপির গুন্ডারা এসে যাকে পেয়েছে সামনে তার উপর চার্জ করে দাঁড়িয়ে পালিয়েছে। প্রচুর ছেলে আজকে ইনজিওর হয়েছে। আমাদের প্রশাসনের কাছে বিচার চাই, কারণ বিজেপি বুঝে গেছে যে এই এসআর তাদেরকে বাঁচাতে পারবে না, যেখানে সেখানে ঝামেলা করার জন্য। বিজেপির কোনো লোক ওইখানে কাউকে মারধর করেছে আমাদের কাছে এইরকম এখনো পর্যন্ত কোনো খবর নেই। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে আইনের মতন আইনের ব্যবস্থা হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কোনো লোককে বিজেপির লোক মারবে এই জিনিস কাউন্টিং সেন্টারের ভিতর এই জিনিস হতে পারে না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব, আর ফারাক্কার বিধায়কের বাড়িতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনের জন্যই এইরকম হয়রানি ভোগান্তি। কুণাল ঘোষের পাল্টা কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ করবে কে? এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুরমুশ করে দেওয়ার ব্যবস্থা কর। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে সোজা হয়ে যেতে হবে, উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট দিয়ে সোজা বানানো হবে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? ইলেকশন কমিশন তো এই গোটা আগুন নিয়ে খেলাটা তো ইলেকশন কমিশন খেলছে। এখন ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো ব্যবস্থাটা হওয়া দরকার, যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে, ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে হিয়ারিংয়ে আশ্চর্য ফর্ম। সেই ফর্মে লেখা কাটোয়া বিধানসভা, সেটা কেটে সোনারপুর। আবার লোগো হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের 2টি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। হ্যাঁ, এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে, সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা,
বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের 2টি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান। তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, তো এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা সোনাপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন, ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এর আগে বারবার অভিযোগ উঠছিল, যারা দিন মজুর, যারা দিন আনা দিন খাওয়া, তারা একটা দিন নষ্ট হচ্ছে, তাদের রুজি রুটি নষ্ট হচ্ছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানোয়। চা শ্রমিকদের অবস্থা তাই। চা শ্রমিকদের একদিনের মজুরি তারা পাচ্ছেন না হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানোর জন্য, এবং শুনানি কেন্দ্রে দাঁড়ানোর জন্য বাগানে যেতে পারছেন না, মজুরি মিলবে না। আর্থিক ক্ষতির মুখে চা বাগানের শ্রমিকরা। নাগরাকাটায় বিডিও অফিসে লাইনে চা শ্রমিকরা, কাজ বাদ দিয়ে শুনানিতে যাওয়ায় হয়রানি। ट्राइबल लोग का चाय बगान का, मजदूर लोग का चाय बगान का, श्रमिक लोग का आके यहाँ एसआईआर करके जो हेरेसमेंट कर रहा है इलेक्शन कमीशन, एक एक तो छोटा छोटा अक्षर का चलते बढ़ाई खाए, उसमें चीख बढ़ाई हो गया, उसके लिए बुलाया जा रहा है। काफ़ी तकलीफ पा रहा है, सुबह से शाम तक यहाँ काम नहीं हो रहा है, फिनेंशियली प्रॉब्लम हो रहा है। इसके लिए हम लोग घोर विरोध करते हैं। अगर किसी का नाम कट गया चाय बगान का, श्रमिक का, ट्राइबल नेपाली भाई का, तो हम लोग इसको घोर आंदोलन में जाएंगे। बहुत सारे लोग एसआईआर का हियरिंग के लिए आए हुए हैं। चाय बगान का आदिवासी लोग, छोटे छोटे बच्चा को लेके जो चल नहीं सक रहा है, कोई एजेंट है, ये आदिवासी लोग बांग्लादेश से आए हैं। अपना बाप, अपना दादा, अपना दादी सब यहाँ पे मरा है, उसका यहीं पे जन्मा है। आज उनको प्रूव करना पड़ रहा है इलेक्शन के कमीशन के माध्यम से मैं इस देश का नागरिक हूँ या नहीं। ये बहुत लज्जाजनक बात है। আর এরপরে এই উত্তরবঙ্গ নিয়ে আবার রাজনৈতিক তরজাতুঙ্গে। উত্তরবঙ্গের জন্য তৃণমূল সরকার কিছুই করেনি, বঞ্চনার অভিযোগে ফের সরব সুকান্ত মজুমদার। বিজেপির মিথ্যে অভিযোগ, উত্তরবঙ্গের বাসিন্দাদের আবাসের টাকা কেন দেয়নি কেন্দ্র, পাল্টা তোপ কুণালের। পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে তার মধ্যে 18 জন উত্তরবঙ্গের মানুষ। আর যখন বাজেট হয় তখন আমরা কি পাই? পশ্চিমবঙ্গের বর্তমান বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। উত্তরবঙ্গ পেয়েছে গত বাজেটে 861 কোটি টাকা। গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, উত্তরবঙ্গের জন্য মাত্র 23 পয়সা। 23 টাকা নয় কিন্তু 23 পয়সা। আর তারপরেও তৃণমূলের নেতারা বড় বড় কথা বলবে। উত্তরবঙ্গের জন্য আপনারা কিছু করেননি। উত্তরবঙ্গের আবাসে টাকা দিল না কেন? উত্তরবঙ্গের জন্য যদি এত দরদ। আজকে আপনার মনে পড়েছে উত্তরবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার দেন, কৃষক বন্ধু থেকে স্বাস্থ্যসাথী দেন, দার্জিলিং ডুয়ার্সকে কেন্দ্র করে এত পর্যটন শিল্প, এত কর্মসংস্থান, চা বাগানে এত রকম ভাবে কল্যাণ প্রকল্প, এই সমস্ত বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, এগুলো নিয়ে আগে তালিকা চোখ বুলিয়ে তারপর সুকান্ত মজুমদার এই ধরনের মিথ্যা অভিযোগ করবেন। মালদার পর এবার মুর্শিদাবাদ, এবং সেখানে ডিএনএ টেস্টের দাবি। কবরের মাটি নিয়ে গিয়ে আবার ডিএনএ টেস্টের দাবি। উত্তর চব্বিশ পরগনার বাগদা, মালদায় ছিল, এরপরে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বারবার হিয়ারিংয়ে বিভিন্ন নথি চাওয়ায়
নিয়ে যাওয়া হলো কবরের মাটি এবং কবরে পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে কবরের মাটি নিয়ে হিয়ারিংয়ে একই পরিবারের 7 সদস্য। বাগদার রামনগরে ডিএনএ টেস্টের দাবি, শুনানিতে নানা নথি দেওয়ার পরেও হয়রানির অভিযোগ। শেষমেশ পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে নাগরিকত্ব প্রমাণে পূর্বপুরুষের কবরে মাটি নিয়ে হাজিরা। কবরের মাটি নিয়ে এসে এটা আমার ডিএনএ টেস্ট করা হোক, কারণ এটা আমার বাবার বাবা তার বাবারও, আমাদের পূর্বপুরুষ 1950 সাল থেকে এখান থেকে তারা আছে এবং নিয়ে এসেছি। আমাদের সমস্ত কাগজপত্র দুবার দেখানোর পরেও যখন সেটা মান্যতা দেয়নি ইলেকশন কমিশন, আমাদেরকে আবার নোটিশ পাঠিয়েছে। এই জন্য মাটি নিয়ে এসেছি, যেটা ডিএনএ টেস্ট করে দেখাও যে আমাদের দাদারা এখানে আছে কি নেই। বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তার প্রথম টার্গেট বাংলা। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নিয়েছেন মঙ্গলবার। এবার শুরু তাঁর রাজ্য সফর। নীতিন নবীনের প্রথম গন্তব্য পশ্চিমবঙ্গ। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 27শে জানুয়ারি কলকাতায়, ওই দিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক, পরদিন বর্ধমানে জনসভা করতে পারেন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুধবার দিল্লির অফিসে বৈঠকে বসেন নীতিন নবীন। বৈঠকে ছিলেন বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি, ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে ভোট কৌশল নিয়ে আলোচনা করেন নীতিন নবীন। বাড়তি গুরুত্ব দেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে গোটা দলকে একজোট হয়ে মাঠে নামার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার আগেও বৈঠক করেন নীতিন নবীন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সোমবার রাতে বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন নবীন। এসবেই স্পষ্ট নীতিনের নজর বাংলায়। সবচেয়ে কম বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 45 বছরেই বিহার থেকে একেবারে নয়াদিল্লিতে দলের গুরু দায়িত্বে হট সিটে। নীতিন নবীন হট সিটে বসে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গকে, কারণ তিনি জানেন বাংলায় বিজেপি ভালো ফল করতে পারলে দলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পর এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তর পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই স্তরেই এখন নতুন ক্যাপ্টেন। সর্বভারতীয় ক্যাপ্টেন আসছেন বাংলার ময়দানে রান তুলতে। নিউজ 18 বাংলা। আজই কলকাতায় আসছেন ইডির আধিকারিক রাহুল নবীন।
আগামীকাল তিনি এ রাজ্যের এই বাংলার ইডি আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। কথা বলবো প্রতিনিধি অনুপ চক্রবর্তী, কি পরিকল্পনা রয়েছে তার, কারণ কালকে সব ইডি অফিসারের ছুটি বাতিল করা হয়েছে। অনুপ, একেবারে কলকাতা বিধানসভা ইতিমধ্যেই যিনি ডিরেক্টর তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং শুধুমাত্র তিনি আসার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেমন ইডি অফিসার তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিমানবন্দরের ভিতরে এবং আগামীকাল তার মেগা বৈঠক রয়েছে। যে কারণ বলা হচ্ছে যে বেশ কিছু যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিয়ে ইতিমধ্যেই বৈঠক করবেন। প্রত্যেক অফিসারদেরকে বলা হয়েছে তারা কেস ডায়েরি নিয়ে যেন উপস্থিত থাকা হয়, কোন কোন মামলায় কোন কোন ব্যক্তিকে তলব করা হয়েছে এবং কাদের এখনো তলব করা হয়নি, কাদের কিভাবে নাম উঠে এসেছিল, এই গোটা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কেস ডায়েরি তিনি খতিয়ে দেখবেন, জিজ্ঞাসাবাদ করবেন। তারই পাশাপাশি যে আইপ্যাক মামলা তল্লাশি হয়েছিল সেক্ষেত্রে 8ই জানুয়ারি যে পরিস্থিতি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে ভিতরে কি পরিস্থিতি হয়েছিল, এই বিষয় নিয়ে কিন্তু আলাদা করে বৈঠক করবেন। কালকে মূলত সকাল থেকেই আগামীকাল দিনভর এই বৈঠক চলবে এমনটা জানতে পারছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ আইপ্যাক মামলা নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ তারা আলাদা করে মিটিং করবেন এবং পরবর্তী ইতিমধ্যেই কলকাতায় নেমে গেছেন রাহুল নবীন। আগামীকাল শুক্রবার শেষ দিন, শুক্রবারের মধ্যেই আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। এখন কোথায় প্রশান্ত বর্মন? কালকে কি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করবেন? দেখুন। 19শে জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত, ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা।